সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায় রচিত যখন ছোট ছিলাম বইটির পঞ্চম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। হাজারিবাগের পরে গিয়েছি দ্বারভাঙা, আর তারও পরে আড়া। এই দুটো জায়গায় হাজারিবাগের তুলনায় কিছুই না, কিন্তু তাতে ফুর্তিতে কোনো কমতি হয়নি। ইতিমধ্যে নিনি রুবির আরেক খুড়তুতো বোন ডলি এসে খেলার সাথে আরেকজন বেড়ে গেছে। দ্বারভাঙাতে প্রকাণ্ড কম্পাউন্ডওয়ালা বাংলো টাইপের একতলা বাড়ি। কম্পাউন্ডের একদিকে লম্বা লম্বা শিশু গাছ, আম গাছ এবং আরও কত কি গাছ। বাড়ির বাঁ পাশের খোলা জায়গায় আরেকটা বড় আম গাছ, সেটা ছিল দোলনার গাছ। আমরা যখন গিয়েছি তখন বর্ষাকাল। এক পশলা বৃষ্টির পর দোলনার গাছের তলার ঘাসবিহীন জমিতে সরু সরু খাল নালা দিয়ে বৃষ্টির জল বেগে গিয়ে পড়ত নর্দমায়। আমরা কাগজের নৌকো তৈরি করে নালার জলে ভাসিয়ে দিতাম। নালা এখন নদী। নৌকো নদীর স্রোতে ভেসে গিয়ে পড়ত নর্দমার সমুদ্রে। মাঝে মাঝে এই নৌকো হয়ে যেত ভাইকিংয়ের নৌকো। 1000 বছর আগে নরওয়েতে জলদস্যু ছিল, তাদের বলা হতো ভাইকিং। আমরা মনে করে নিতাম যে ভাইকিংদের মধ্যে কেউ জলপথে মারা গেলে তাকে নৌকোতেই দাহ করা হয়। আমরা কাগজের জলদস্যু তৈরি করে কাগজের নৌকোয় তাকে শুইয়ে দিয়ে তার মুখে আগুন দিয়ে নৌকো ছেড়ে দিতাম বৃষ্টির জলে। এটা ছিল ভাইকিংস ফিউনারাল। অবশ্যই ভাইকিংয়ের সঙ্গে নৌকো দাহ হয়ে যেত। আড়ায় যখন গিয়েছি তখন আমার বয়স 9। লাল ইটের বিশাল বাড়ি পিসেমশাইয়ের। মাঝখানে উঠোন ঘিরে বেশ অনেকগুলি ঘর। যদ্দূর মনে পড়ে তার কয়েকটা ব্যবহারই হতো না। দোতলার ছাদের সঙ্গে কিছু ঘরও ছিল, তারই একটা ছিল পিসেমশাইয়ের কাজের ঘর। বাড়ির সঙ্গে মানানসই বাগানও ছিল। কল্যাণদা যদিও আমার চেয়ে বছর 6 বড়, কিন্তু সে তখন আমার বিশেষ বন্ধু। সে স্ট্যাম্প জমায়, তার দেখা দেখি আমিও জমানো শুরু করেছি। হিঞ্জ কিনেছি, টুইজার্স মানে চিমটে কিনেছি, এমনকি একটা ম্যাগনিফাইং গ্লাসও জোগাড় করেছি স্ট্যাম্পে কোনো ছাপার ভুল আছে কি না দেখার জন্য। ভুল থাকলেই সে টিকেটের দাম অনেক বেড়ে যায়। দিশি বিলিতি যে কোনো টিকেট হাতে পেলেই চোখে ম্যাগনিফাইং গ্লাস। না, এটাতে তো কোনো ভুল নেই, এটাতেও না। কোনো টিকেটে কোনোদিনই ছাপার কোনো ভুল পাইনি, তাই বোধহয় শেষ পর্যন্ত নিরুৎসাহ হয়ে টিকিট জমানো ছেড়ে দিই। কল্যাণদার আরেকটা ভূমিকা ছিল, যেটা এখানে বলা দরকার। ক্রিসমাস ব্যাপারটার উপর ছেলেবেলা থেকেই একটা টান ছিল, সেটা আগেই বলেছি। ফাদার ক্রিসমাস বলে যে একটা বুড়ো দাড়িওয়ালা লোক আছে, আর সে যে ক্রিসমাসের আগের দিন রাত্রিরে ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে ঢুকে খাটের রেলিংয়ে ঝোলানো তাদের মোজাতে খেলনা ভরে দিয়ে যায়, এটা বোধহয় পুরোপুরি বিশ্বাস করতাম। মেজ পিসিমার বাড়িতে যত ফুর্তি তেমন তো আর কোথাও নেই, তাই সেই ফুর্তি থেকে ক্রিসমাসটা বাদ যাবে কেন? ডিসেম্বর মাসের দরকার কি? যে কোনো মাসেই তো হতে পারে ক্রিসমাস। আড়াতে তাই জুন মাসে কল্যাণদা হয়ে গেলেন ফাদার ক্রিসমাস। আমার খাটের রেলিংয়ে মোজা ঝুলিয়ে দেওয়া হলো। রাত্রিরে আমি মটকা মেরে পড়ে রইলাম বিছানায়। তুলো দিয়ে দাঁড়ি গোফ করে আঠা দিয়ে লাগিয়ে পড়ে নিল কল্যাণদা। পিঠে একটা থলি চাই, কারণ তাতে জিনিস থাকবে, আর ফাদার ক্রিসমাস যে আসছেন সেটা জানান দেওয়া চাই। তাই থলিতে অন্য জিনিসের সঙ্গে পুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু খালি টিনের কৌটো। 0.5 ঘন্টা চুপটি করে শুয়ে থাকার পর শব্দ পেলাম ঝম 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 ঝম। একটু পরে আবছা অন্ধকারে আধ বোঝা চোখে দেখলাম ফাদার ক্রিসমাস বেশি কল্যাণদা থলি নিয়ে ঢুকলো, খাটের রেলিংয়ের পাশে এসে থামল। আর তারপরেই খুটখাট শব্দে বুঝলাম আমার মোজার মধ্যে কি যেন পুড়ে দেওয়া হচ্ছে। সব ফাঁকি, সেটা নিজেও জানি, কিন্তু তাও মজার শেষ নেই। সেবার ধনদাদুও এসেছিলেন আড়াতে আমরা থাকতে থাকতেই। আমরা ভাই বোনের দল সবাই বিকেলে বেড়াতে বেরোতাম দাদুর সঙ্গে। আড়া স্টেশন ছিল আমাদের বাড়ি থেকে মাইল 1.5। আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সন্ধে হয় সময়ে দেখতাম ইম্পেরিয়াল মেইল আমাদের সামনে দিয়ে 10 দিক কাঁপিয়ে সিটি মারতে মারতে ছুটে বেরিয়ে গেল।
এই জাত রেল ট্রেনের কামরার বাইরেটা ছিল হালকা হলদে রঙের, আর তার উপর ছিল সোনালি রঙের নকশা। আর কোনো ট্রেনের এত বাহার বা দাপুট ছিল না। একদিন সবাই যাচ্ছি স্টেশনের দিকে। দাদু শোলা টুপি ও হাতে লাঠি সমেত পুরো দস্তুর সাহেবি পোশাক পরে আমাদের সামনে সামনে চলেছেন। এমন সময় কোত্থেকে এক গরু শিং বাগিয়ে চোখ রাঙিয়ে ধেয়ে এলো আমাদের দিকে। এমন হিংস্র গরু আর আমি কখনো দেখিনি। দাদু তক্ষুনি বললেন, তোমরা মাঠে নেমে যাও। মাঠে নামতে হলে যে ফণি মনসার বেড়া ভেদ করে যেতে হয়, সেই খেয়াল দাদুরও নেই, আমাদেরও নেই। মনসার ঝোপের মধ্যে দিয়েই মাঠে গিয়ে নামলাম। হাতে পায়ে কাঁটার আঁচড়ে জখমটা যে কত দূর হয়েছে সেটা সে অবস্থায় বুঝতেই পারিনি। আর ঝোপের ফাঁক দিয়ে দম বন্ধ করে দেখছি দাদু গরুর দিকে মুখ করে 2 পা ফাঁক করে দাঁড়িয়ে হাতের লাঠিটা অ্যারোপ্লেনের প্রোপেলারের মতন বন বন করে ঘোরাচ্ছেন। আর গরুটাও শিং বাগিয়ে হাত 5 দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত মানুষটার অদ্ভুত কাণ্ড দেখে থমকে গেছে। দাদুর এই তেজ পাগলা গরু মিনিট খানেকের বেশি সহ্য করতে পারেনি। গরু হটে যাবার সঙ্গে সঙ্গে আমরাও সাহস পেয়ে সাবধানে বাড়তি জখম বাঁচিয়ে বেরিয়ে এলাম ঝোপের পেছন থেকে। সেই বাড়ি পরের দিকে আড়াতে আরেকটা বড় দল গিয়ে হাজির হয়েছিল। এরা ছিল আমার ছোট দাদু প্রমোদারঞ্জন রায়ের 8 ছেলেমেয়ের মধ্যে জনাচারেক। আমরা যখন ভবানীপুরে, ছোট দাদুও তখন রিটায়ার করে ভবানীপুরেই থাকতেন, চন্দ্রমাধব ঘোষ রোডে। ছোট দাদু সরকারি জরিপ বিভাগে কাজ করতেন, আর সেই কাজ তাকে নিয়ে যেত আসাম বর্মার দুর্গম জঙ্গলে, পাহাড়ে। আমি অবশ্যই ছোট দাদুকে ভালোভাবে চিনি তিনি চাকরি থেকে অবসর নেবার পর। নিজের দারুণ শক্ত মানুষ ছিলেন বলেই বোধহয় শরীর চর্চার দিকে ভয়ানক দৃষ্টি দিতেন। কাউকে কুজো হয়ে হাঁটতে দেখলেই পিঠে মারতেন এক খোঁচা। এরা প্রাণ খোলা অট্টহাসির শব্দ রাস্তার এ মোড় থেকে ও মোড়ে শোনা যেত। আর ইনি একরকমভাবে শীষ দিতে পারতেন, যেটা পাড়ার সব লোকের পিলে চমকে দিত। কাকা পিসিদের মধ্যে সকলেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল। 3 বোনের মধ্যে মেজো লিলু পিসিকে তখন চিনতাম আঁকিয়ে হিসেবে। তিনি এখন সন্দেশের একজন সম্পাদিকা। এক ভাই কল্যাণ চুপচাপ মানুষ, ভোর 4টেই ঘুম থেকে ওঠে আর রাত্রিরে 22টা হাতে গড়া রুটি খায়। পরের ভাই অমির ছিল দুর্দান্ত স্ট্যাম্পের কালেকশন। সরোজ ছিল তখন রায় পরিবারের সবচেয়ে লম্বা মানুষ। ছোট যতু নিজের চেহারা সম্বন্ধে বেশ খানিকটা সচেতন। কাছে আয়না পেলে একবার আর চোখে নিজেকে দেখে নেবার লোভ সামলাতে পারে না। সবচেয়ে বড় ভাই প্রভাত কাকার অঙ্কের মাথা দুর্দান্ত, আর তার সঙ্গেই আমার সবচেয়ে বেশি ভাব। তার একটা কারণ এই যে ছোট কাকার মতো প্রভাত কাকারও অভ্যাস ছিল আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে আসা। এই কাজটা অনেক সময়ই তিনি হেঁটে করতেন। 6-7 মাইল হাঁটাটা প্রভাত কাকার কাছে কিছুই ছিল না। আমাদের বাড়িতেও আসতেন মাঝে মাঝে, আর টারজানের গল্প পড়ে বাংলা করে শোনাতেন। আমাকে প্রভাত কাকা ডাকতেন খুড়ো বলে। চতুর্থ ভাই সরোজ তখন সবে ম্যাট্রিক পাশ করেছে একটা নতুন স্কুল থেকে, আর ছোট যতু তখনও সেই স্কুলে পড়ে। 8 বছর বয়স অবধি আমি মার কাছেই বাড়িতে পড়েছি, কিন্তু স্কুলটা ভালো শুনে মা ঠিক করলেন আমাকে ওখানেই ভর্তি করবেন। স্কুলের কথায় পরে আসছি, কিন্তু একটা কথা এই বেলা বলে রাখি, ছুটি জিনিসটা যে কি আর তার মজাটাই বা কি সেটা স্কুলে ভর্তি হবার আগে জানা যায় না। এক তো রবিবার আর নানান পরবের ছুটি আছে, তাছাড়া আছে গ্রীষ্মের আর পুজোর ছুটি। এই দুটো বড় ছুটি আসার বেশ কিছুদিন আগে থেকেই মনটা খুশির সুরে বাঁধা হয়ে যেত। ছুটির মধ্যে কলকাতায় পড়ে আছি এই জিনিস তখন কমই হতো। খুব বেশি করে মনে পড়ে 2টো ছুটির কথা। একবার আমাদের বাড়ির লোক, লখনৌয়ের মেজো মামা মামি আর মামাতো ভাইয়েরা, আমার ছোট কাকা আর আরও কয়েকজন আত্মীয় স্বজন মিলে এক বিরাট দল গেলাম হাজারিবাগে। কিসমত নামের এক বাংলো ভাড়া করে আমরা ছিলাম। খাবার দাবার টাটকা ও সস্তা, চমৎকার স্বাস্থ্যকর আবহাওয়া, ক্যানারি হিলের চূড়োয় ওঠা, রাজরাপ্পায় পিকনিক, বোখারো জলপ্রপাত দেখতে যাওয়া, সব মিলিয়ে যেন
সোনায় মোড়া দিনগুলো। সন্ধ্যাবেলা পেট্রোম্যাক্সের আলোয় দল করে নানান রেষারেষির খেলা। সবচেয়ে আমাদের খেলা ছিল শারাইড। এই খেলার বাংলা নাম আছে কিনা জানি না, তবে এটা জানি যে রবীন্দ্রনাথের ছেলেবেলায় ঠাকুরবাড়িতেও এই খেলার চল ছিল। দলে ভাগ করে খেলতে হয়, পালা করে একদল অভিনেতা একদল দর্শক। যারা অভিনয় করবে তারা এমন একটা কথা বেছে নেবে যেটা দুটো বা তারও বেশি কথার সমষ্টি, যেমন করতাল, কর যোগ তাল, সন্দেশ, সন যোগ দেশ, সংযমশীল, সং যোগ জম যোগ শীল। সংযমশীল কথাটা যদি বেছে থাকে অভিনয়ের দল, তাহলে তাদের পরপর 4টে ছোট ছোট দৃশ্য অভিনয় করে দেখাতে হবে দর্শকের দলকে। প্রথম দৃশ্যে সং, দ্বিতীয় দৃশ্যে জম, আর তৃতীয় দৃশ্যে শীল কথাটা বুঝিয়ে সবশেষে পুরো কথাটা অভিনয় করে বোঝাতে হবে। দুরকম শারাইড হয়, ডাম শারাইড আর টকিং শারাইড। যদি ডাম শারাইড খেলা হয় তাহলে শুধু মুখাভিনয় করে কথাগুলো বোঝাতে হবে, আর যদি টকিং শারাইড হয় তাহলে অভিনেতাদের কথাবার্তার মধ্যে এক আধবার বাছাই করা কথাগুলোও ঢুকিয়ে দিতে হবে। দর্শকের দলকে 4টে দৃশ্যের অভিনয় থেকে পুরো কথাটা বার করতে হবে। বড় দল হলেই খেলাটা জমে ভালো। আমরা ছিলাম প্রায় 10-12 জন। সন্ধেটা যে কোথা দিয়ে কেটে যেত তা টেরই পেতাম না। আরেকটা স্মরণীয় ছুটি কেটেছিল স্টিম লঞ্চে করে সুন্দরবন সফরে। আমার এক মেসোমশাই ছিলেন এক্সাইজ কমিশনার, তাকে সুন্দরবনে মাঝে মাঝে কাজে যেতে হতো। একবার তিনি বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে সঙ্গে নিলেন, তার মধ্যে আমি আর মাও ছিলাম। মাসি আর মেসো ছাড়া ছিলেন 4 মাসতুতো দিদি আর রঞ্জিতদা। রঞ্জিতদা বা রণদা ছিলেন শিকারী, সঙ্গে নিয়েছিলেন বন্দুক আর অজস্র টোটা। মাতলা নদী ধরে আমাদের যেতে হবে একেবারে মোহনা পর্যন্ত, আর তারই ফাঁকে সুন্দরবনের খাল বিলের মধ্য দিয়ে ঘুরবে আমাদের লঞ্চ। সব শুদ্ধ 15 দিনের সফর। সফরের বেশিরভাগটা সময়ই কেটেছে ডেকে বসে দৃশ্য দেখে। মাতলা বিশাল চওড়া নদী, প্রায় এপার ওপার দেখা যায় না। সারেংরা মাঝে মাঝে জলে বালতি নামিয়ে দেয়, আর তুললে পরে দেখা যায় জলের সঙ্গে উঠে এসেছে প্রায় স্বচ্ছ জেলিফিশ। যখন খালের ভিতরে লঞ্চ ঢোকে তখন দৃশ্য যায় একেবারে বদলে। দূর থেকে দেখছি খালের পাড়ে সার সার কুমির রোদ পোহাচ্ছে, তার পিঠে বক বসে আছে দিব্যি, আর কাছে এলেই কুমিরগুলো সরাত সরাত করে নেমে যায় জলে। যেদিকে কুমির সেদিকে জঙ্গল পাতলা, বেশিরভাগ গাছই মেটে, আর অপর পারে বিশাল বিশাল গাছের গভীর জঙ্গল। তার মধ্যে হরিণের পাল চোখে পড়ে, তারাও লঞ্চের শব্দ শুনলেই ছুট লাগায়। একদিন আমরা লঞ্চ থেকে নেমে নৌকো করে ডাঙায় গিয়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে চললাম এক আদ্যিকালের পোড়ো কালী মন্দির দেখতে। মাটি ফুঁড়ে বল্লমের মতো মাথা উঁচিয়ে রয়েছে একরকম শেকড়। হাতের লাঠিতে ভর করে তার ফাঁকে ফাঁকে পা ফেলে এগোতে হয়। সঙ্গে বন্দুকধারী আছেন 2 জন, কারণ এই তল্লাটেই বাঘের আস্তানা। বাবাজি কখন দেখা দেন তা তো বলা যায় না। বাঘ আমরা দেখিনি এ যাত্রায়, কিন্তু শিকারী রণদা একটা কুমির মেরেছিলেন। এক জায়গায় খালের ধারে ডাঙায় কুমিরের প্রাচুর্য দেখে লঞ্চ থামানো হলো। রণদা নৌকো করে চলে গেলেন সঙ্গে 3 জন লোক নিয়ে। প্রায় আধ ঘন্টা দম বন্ধ করে বসে থাকার পর একটা বন্দুকের আওয়াজ শোনা গেল। লঞ্চ থেকে বেশ দূরে চলে যেতে হয়েছিল শিকারীর দলকে। আরও আধ ঘন্টা পরে নৌকো ফিরল এক কুমিরের লাশ সঙ্গে নিয়ে। সেই কুমিরের ছাল ছাড়ানো হলো লঞ্চের নিচের ডেকে। সে ছাল দিয়ে রণদা সুটকেস বানিয়েছিলেন। 7 দিনের মধ্যে আমরা পৌঁছে গেলাম টাইগার পয়েন্ট। সামনে অগাধ সমুদ্র, বাঁয়ে ছোট্ট একটা দ্বীপ, আর তার উপরে বালির পাহাড়। আমরা ঢেউবিহীন সমুদ্রের জলে স্নান করে বালির পাহাড়ে অনেকটা সময় কাটিয়ে ফিরে এলাম আমাদের লঞ্চে। লোকালয় থেকে যে বহু দূরে চলে এসেছি সেটা আর বলে দিতে হয় না। নির্ভেজাল আনন্দের কথা বলতে 45 বছর আগে সুন্দরবন সফরের এই কটা দিনের স্মৃতি আমার মনে অনেকটা জায়গা দখল করে রয়েছে।
স্কুলে। ছেলেবেলা কখন শেষ হয় অন্যদের কথা জানি না। আমার মনে আছে যেদিন ম্যাট্রিক পরীক্ষার শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে এসে টেবিলের উপর থেকে মেকানিক্সের বইটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক সেই মুহূর্তে মনে হয়েছিল আমি আর ছোট নেই। এরপর কলেজ। হ্যাঁ, এখন থেকে আমি বড় হয়ে গেছি। তাই আমি আমার স্কুল জীবনের কথা দিয়েই আমার ছেলেবেলার কথা শেষ করব। আমি যখন স্কুলে ভর্তি হই তখন আমার বয়স 8.5। মামা বাড়িতে তখন আরেকটি মামা এসে ডেরা বেঁধেছেন। এর নাম লেবু। এর কথা আগেই বলেছি। একদিন সকালে লেবু মামার সঙ্গে গিয়ে হাজির হলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, যে ক্লাসে ভর্তি হব, 5th ক্লাস। পরে নাম হয়েছিল ক্লাস 6। সেই ক্লাসের মাস্টার আমাকে কয়েকটি প্রশ্ন লিখে দিলেন আর গোটা চারেক অঙ্ক কষতে দিলেন। আমি অন্য একটা ঘরে বসে উত্তর লিখে আবার মাস্টারের কাছে গিয়ে হাজির হলাম। মাস্টার তখন ইংরেজির ক্লাস নিচ্ছেন। আমার উত্তরের দিকে চোখ বুলিয়ে তিনি মাথা নাড়লেন। তার মানে উত্তরে কোনো ভুল নেই, আর তার মানে আমার স্কুলে ভর্তি হওয়া হয়ে গেল। কাঠের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে মাস্টারের হাত থেকে খাতা ফেরত নিচ্ছি। এমন সময়ে ক্লাসের একটি ছেলে, পরে জেনেছিলাম তার নাম রানা, গলা তুলে আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি ভাই? আমি বললাম আমার নাম। আর ডাক নাম? জিজ্ঞেস করল মিচকে শয়তান রানা দাস। আমার কোনো ধারণা নেই যে স্কুলে চট করে নিজের ডাকনাম বলতে নেই। আমি তাই সরল মনে ডাকনামটা বলে দিলাম। সেই থেকে আমার ক্লাসের বা স্কুলের কোনো ছেলে আমাকে ভালো নাম ধরে ডাকেনি। সেই নামটা ব্যবহার করতেন শুধু মাস্টারমশাইরা। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ছিল ল্যান্সডাউন রোড পেরিয়ে বেলতলা রোড পুলিশ থানার পূব গায়ে। স্কুলের পূবে যে রাস্তা, তার ওপারেই ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ। সেখান থেকে বছরে একবার করে বিটির ছাত্ররা এসে আমাদের ক্লাস নিত। উঁচু পাঁচিলে ঘেরা স্কুলের দক্ষিণ অংশটা খেলার মাঠ। আকাশ থেকে দেখলে স্কুলের বাড়িটাকে দেখাবে ইংরেজি টি অক্ষরের মতন। তলার ঝুলে থাকা অংশটা হলো স্কুলের হলঘর, আর মাথার লম্বা অংশটা ক্লাসরুমের সারি। গেট দিয়ে ঢুকে ডাইনে দারোয়ানের ঘর, বাঁয়ে একটু গেলেই একটা বট গাছ, তার গুঁড়িটাকে ঘিরে একটা সিমেন্ট বাঁধানো বেদি। গাছের নিচে অনেকখানি জায়গা জুড়ে ঘাস নেই, কারণ সেখানে টিফিন টাইমে মার্বেল খেলে ছেলেরা। খেলার মধ্যে বড় মাঠে ফুটবল, ক্রিকেট, হকি সবই হয়, আর বছরে একদিন হয় স্পোর্টস। এছাড়া মার্বেল, ডাঙ্গুলি, হাডুডু, লাট্টুর খেলা ইত্যাদি তো আছেই। দারোয়ানের ঘর পেরিয়ে মোরাম বিছানো পথ দিয়ে খানিকটা গিয়ে 3 ধাপ সিঁড়ি উঠে পূর্ব পশ্চিমে টানা স্কুলের বারান্দা। বারান্দার ডাইনে ষাঁড় বাঁধা ক্লাসরুম, আর বাঁয়ে অর্ধেক পথ গিয়ে হলঘরের দরজা। গ্যালারিওয়ালা হলঘরে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে সেটা হলো বাৎসরিক পুরস্কার বিতরণী। এছাড়া সরস্বতী পুজোয় পাত পেড়ে খাওয়া হয়, মাঝে মাঝে বক্তৃতা হয়। আরেকবার মনে আছে, গ্রিনবার্গ অ্যান্ড সেলিম বলে 2 বিদেশি অভিনেতা এসে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস থেকে কয়েকটা দৃশ্য অভিনয় করেছিল। আমরা সবাই ফোল্ডিং চেয়ারে বসে জীবনে প্রথম শেক্সপিয়ার দেখছি, আর আমাদের কাছেই দাঁড়িয়ে ইংরেজির মাস্টার ব্রজেনবাবু চোখ বড় বড় করে স্টেজের দিকে চেয়ে অভিনেতাদের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়িয়ে চলেছেন। বোধহয় যাচাই করে দেখছেন ছাত্রজীবনে পড়া নাটকটার কতখানি মনে আছে। একবার বোধহয় সরস্বতী পুজোর দিনেই আমাদের হলে চার্লি চ্যাপলিনের ছবি দেখানো হলো। শো যে হবে তার নোটিশ আগের দিন দারোয়ান এসে আমাদের ক্লাসে আহমেদ স্যারের হাতে তুলে দিল। আহমেদ স্যার পড়লেন, থ্রু দ্য কাইন্ড কার্টসি অফ মেসার্স কোডক কোম্পানি ইত্যাদি। কোডাক কোম্পানির নাম স্যারের জানা নেই। তিনি ভাবলেন নামটা দিশি, মোদকের জাত ভাইটাই হবে আর কি। বারান্দার শেষ মাথায় পৌঁছে সিঁড়ি দিয়ে নামলেই সামনে দেখা যায় ছাউনির তলায় 2টো পাশাপাশি জল খাবার ট্যাঙ্ক। ঘাড় নিচু করে কল খুলে আঁচলা করে জল খেতে হয়। ট্যাঙ্ক দুটোর ওপারে পশ্চিমের দেওয়ালের লাগোয়া হল কার্পেন্ট্রি ক্লাস, যেখানে তরফদার স্যারের আধিপত্য। হাতুড়ি, বাঁটালি, রেঁদা, করাত, ফ্রেটওয়ার্ক মেশিন কোনোটারই অভাব নেই সেখানে।
আর সব সময়ে ক্লাসের ভিতর থেকে নানা রকম যান্ত্রিক শব্দও শোনা যায়। দোতলার সিঁড়ি দিয়ে উঠে সামনেই দেখা যায় বারান্দার রেলিংয়ের উপর ঝুলছে স্কুলের ঘণ্টা। দারোয়ান ছাড়া এই ঘণ্টা বাজায় কার সাধ্য? দড়ি ধরে ঘণ্টায় কাঠি মারলে ঘণ্টা ঘুরে যায়। একটার বেশি ঢং বেরোয় না ঘণ্টা থেকে। দারোয়ান যে কি করে ম্যানেজ করে সেটা আমাদের সকলের কাছেই রহস্য। সিঁড়ি দিয়ে উঠে বাঁয়ে ঘুরলে আপিস ঘর পেরিয়ে হেডমাস্টার মশাইয়ের ঘর। আপিসে একটি আলমারি ভর্তি বই। সেটাই হলো স্কুলের লাইব্রেরি। বইয়ের মধ্যে 3টে, সিন্দবাদ, হাতেম তাই আর দাগোবার্ট। এত পপুলার যে হাত ঘুরে ঘুরে তাদের অবস্থা শোচনীয়। 3টে একই সিরিজের বই। সিন্দবাদ তো সবাই জানে, আর হাতেম তাইয়ের নাম এখনো মাঝে মাঝে শোনা যায়, কিন্তু দাগোবার্টের নাম স্কুল ছাড়ার পর আর শুনেছি বলে মনে পড়ে না। স্কুলের দপ্তরের কাজও এই আপিস ঘরেই। গোল ডান্ডার মতো রুলার গড়িয়ে গড়িয়ে খাতায় লাল নীল কালি দিয়ে সমান্তরাল লাইন টানা দেখতে ভারী অদ্ভুত লাগতো, সেটা এখনো মনে আছে। সিঁড়ি উঠে ডাইনে গেলে প্রথমে পড়বে মাস্টার মশাইদের কমন রুম, তারপর সার বাঁধা ক্লাসরুম। একতলা দোতলা মিলিয়ে সব শুদ্ধ 8টা ক্লাস, 3 থেকে 10। প্রত্যেক ক্লাসে 2জন পাশাপাশি বসার 16টা করে ডেস্ক। কোনো ক্লাসেই 30-32 জনের বেশি ছাত্র নেই। 10টায় স্কুল বসে, একটায় 1 ঘন্টা টিফিনের ছুটি, তারপর 4টে পর্যন্ত ক্লাস। গ্রীষ্মের ছুটির পর মাসখানেক মর্নিং স্কুল, সকাল 7টায় ক্লাস বসে। উত্তরায়ণের রোদ তখন জানালা দিয়ে ক্লাসে ঢুকে ক্লাসের চেহারা একেবারে পাল্টে দেয়। মাস্টার মশাইদেরও কেন জানি সকালে কম ভীতিজনক বলে মনে হয়। সূর্য মাথার উপর উঠলেই বোধহয় মানুষের মেজাজটা আরও তিরিক্ষি হয়ে যায়। মর্নিং স্কুলটা তাই অনেক বেশি স্নিগ্ধ বলে মনে হতো। অবশ্যই এ থেকে যদি মনে করা হয় যে মাস্টার মশাইদের বেশিরভাগেরই মেজাজ তিরিক্ষি ছিল, সেটা কিন্তু ঠিক হবে না। বরং এটাই ঠিক যে কিছু বাছাই করা দুষ্টু ছেলেদের উপর কিছু মাস্টারের রাগ গিয়ে পড়তো মাঝে মধ্যে। মাস্টার বুঝে এবং অপরাধ বুঝে শাস্তিরও রদবদল হতো। কিল, চর, কানমলা, ঝুলপি ধরে উপরে টান, বেঞ্চে দাঁড়ানো, কান ধরে এক পায়ে দাঁড়ানো, সব রকমই আমরা দেখেছি। তবে আমি নিজে কোনো দিন এসব ভোগ করেছি বলে মনে পড়ে না। ভালো ছেলে, শান্তশিষ্ট, কেউ কেউ জুড়ে দিত লেজ বিশিষ্ট। ছেলে হিসেবে গোড়া থেকেই একটা পরিচয় তৈরি হয়ে গিয়েছিল আমার। আমি আমার 6 বছর স্কুল জীবনে 2জন হেডমাস্টারকে পেয়েছিলাম। প্রথম যখন ভর্তি হই তখন ছিলেন নগেন মজুমদার। তোমরা সন্দেশে ননীগোপাল মজুমদারের গল্প পাও মাঝে মাঝে। নগেনবাবু ছিলেন ননীগোপালের বাবা। তিনি যে হেডমাস্টার সেটা আর বলে দিতে হতো না। অন্তত আমার কল্পনার হেডমাস্টারের সঙ্গে তার চেহারার মিল ছিল 16 আনা। মাঝারি হাইট, ফর্সা রং, সাদা গোঁফ, সাদা চুল, পরনে গলাবন্ধ কোট আর প্যান্ট। মেজাজ যে শুধু গম্ভীর তা নয়, স্কুলে তার মুখে কেউ কোনোদিন হাসি দেখেছে কিনা সন্দেহ। বছরের শেষে বাৎসরিক পরীক্ষার পর একটা বিশেষ দিনে তিনি প্রত্যেকটি ক্লাসে গিয়ে হাতের লিস্ট দেখে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় আর তৃতীয় কে হয়েছে সে নামগুলো পড়ে শোনাতেন। ক্লাসের বাইরে নগার জুতোর আওয়াজ পেলেই বুকের ভেতর যে ধরফড়ানি শুরু হতো তার কথা কোনো দিন ভুলব না। নগেনবাবুর পরে এলেন যোগেশবাবু, যোগেশচন্দ্র দত্ত। এর চেহারা নগেনবাবুর চেয়ে কিছুটা চিমড়ে আর গোঁফটা ঠোঁটের নিচে অনেকটা কম জায়গা দখল করে, কিন্তু ইনিও মার্কা মারা হেডমাস্টার। এর প্যান্টটা ছিল ঢোলা গোছের। তখন আমরা ক্লাসে রিপ ভ্যান উইঙ্কেলের গল্প পড়ছি। তাতে এক রকমের প্যান্টের কথা আছে যার নাম গ্যালিগ্যাস্কিন্স। 300-400 বছর আগে আমেরিকায় এই প্যান্ট চালু ছিল। এই গাল ভরা নামওয়ালা প্যান্টটি যে আসলে কীরকম দেখতে সেটা আমাদের কারোরই জানা নেই, কিন্তু আমরা ঠিক করে নিলাম যে ওটা যোগেশবাবুর ঢোলা প্যান্টেরই মতো হবে। তাই যোগেশবাবুর প্যান্ট তখন থেকে আমাদের কাছে হয়ে গেল গ্যালিগ্যাস্কিন্স। এই যোগেশবাবুর নাম যে কেন গাঁজা হলো সেটার কারণ এখন আর মনে নেই। হয়তো যোগেশ থেকে জগা আর গজা থেকে গাঁজা। তবে এনার সম্বন্ধে আমাদের ভীতি খানিকটা কেটে গিয়েছিল যখন একদিন ইনি আমাদের একটা ক্লাস নিলেন।
কোনো একজন মাস্টারমশাই অনুপস্থিত ছিলেন, তাই এই ব্যবস্থা। আশ্চর্য, সেদিনের ক্লাসে যতটা মজা পেয়েছিলাম, যত নতুন জিনিস শিখেছিলাম, সেরকম আর কখনো হয়নি। গেঞ্জি কথাটা কোথা থেকে এসেছে কে বলতে পারে? এই ছিল যোগেশবাবুর প্রথম প্রশ্ন। আমরা কেউই বলতে পারলাম না। যোগেশবাবু বললেন, কথাটা আসলে ইংরেজি, গার্নসি। ইংলিশ চ্যানেলে ফ্রান্সের উপকূলের কাছাকাছি একটি ছোট্ট দ্বীপের নাম গার্নসি। সেখান থেকেই এই জামার নাম, যেটা ওদের দেখে খালাসিরা পরত। যোগেশবাবু আরও বললেন যে বাঙালিরা এককালে এক ধরনের ওভারকোট পরত, যাকে তারা বলতেন অলস্টার। এই কোটের আসল নাম নাকি আলস্টার, আর এই নামটাও এসেছে একটা জায়গার নাম থেকে। আয়ারল্যান্ডের আলস্টার নামে একটি শহরে এই কোট প্রথম চালু হয়। এরপরে যোগেশবাবু যেটা করলেন সেটা আমাদের বেশ তাক লাগিয়ে দিল। ব্ল্যাকবোর্ডে গিয়ে উনি প্রথমে বানান করে লিখলেন 1 2 3 4 5 6 7 8 9। তারপর প্রত্যেকটা কথা থেকে খানিকটা অংশ মুছে দিয়ে ব্যাপারটা দাঁড়ালো 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু নম্বরে। এই ঘটনার পর গাঁজা হয়ে গেলেন আমাদের বেশ কাছের মানুষ।